হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে আমাদের নতুন টপিক 1857-এর বিদ্রোহ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয়। সেকেন্ড সামেটিভের প্রথম টপিক আর ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এই জন্য আমরা প্রত্যেকটা টপিক বা সাব টপিক খুব ধৈর্যের সাথে ধীরে ধীরে বুঝব। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে শুনবে। প্রথমে 1857-এর বিদ্রোহ সম্পূর্ণ জানার আগে 1857-এর বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল তার কারণগুলো সম্পর্কে খুব ভালো করে আমাদের পড়তে হবে, জানতে হবে। তো আজকে কারণগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রত্যেকটা কারণ খুব ভালো করে ডিটেলসে আলোচনা করা হবে এবং খুব মন দিয়ে শুনবে। মহাবিদ্রোহের পটভূমি, অর্থাৎ কি কি কারণে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আলাদা আলাদা যে কারণগুলো রয়েছে, যেমন রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, তৎক্ষণাৎ কারণ আছে যেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই সমস্ত কারণগুলোই আলোচনা করা হবে। তো পটভূমি অর্থাৎ কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সিপাহী বিদ্রোহ বা সিপাহীরা বিদ্রোহ করতে বাধ্য হলো, তার পিছনের কারণগুলো দেখে নেওয়া যায়। প্রথম কারণ হচ্ছে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ। মানে ব্রিটিশরা এই যে ভারতীয়দের উপরে অর্থনৈতিক শোষণ শুরু করেছিল, সেটা শুরু হয় কিভাবে, কোন সময় থেকে? 1757-তে একটা যুদ্ধ হয়, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধর পরে বাংলার নবাব কে হন? মীর জাফর। মীর জাফরের পরে মীর কাসিম নবাব হন। তো এই মীর কাসিমের সাথে আরেকটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে 1764-তে। শুধু মীর কাসিম ছিল না এই যুদ্ধে, এটা হচ্ছে বক্সারের যুদ্ধ সাল। তো এই বক্সারের যুদ্ধে সেই সময়কার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর বাংলার নবাব মীর কাসিম, এই তিনজন ব্যক্তির যে সম্মিলিত বাহিনী ছিল, সেই বাহিনীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর যুদ্ধ হয় 1764-তে। আর এই যুদ্ধে ভারতীয়দের যে তিনটি সম্মিলিত বাহিনী, এই বাহিনী হেরে যায়। অর্থাৎ তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সেই সময়ে ভারত ভূখণ্ডে সব থেকে পাওয়ারফুল গোষ্ঠী কারা ছিল? সব থেকে পাওয়ারফুল গোষ্ঠী কারা ছিল? ইংরেজরা ছিল। এই যুদ্ধের পর থেকেই এক প্রকার ইংরেজরা বুঝে গিয়েছিল যে ভারতের ওপরে শাসন বা ভারতের ওপরে আধিপত্য বিস্তার করা খুবই সহজ। এরপরেই 1765-তে, ঠিক এক বছর পরেই, সেই সময়কার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সন্ধি হয় 1765-তে। নাম হচ্ছে এলাহাবাদের চুক্তি। এই এলাহাবাদের চুক্তির মাধ্যমেই ব্রিটিশরা দেওয়ানি অধিকার পায়, অর্থাৎ রাজস্ব আদায় করার অধিকার পায়। এই রাজস্ব আদায় করার অধিকার পাওয়ার পরেই আসল সব খেলা শুরু হয়। এই অধিকার পাওয়ার পরেই ইংরেজরা বেশি বেশি পরিমাণে রাজস্ব আদায় করা শুরু করে। তার দুটো স্পেসিফিক কারণ ছিল। একটা হচ্ছে যে যেহেতু পরপর দুটো যুদ্ধ করলো ইংরেজরা, একটা হচ্ছে পলাশির যুদ্ধ, তারপরে 1764-তে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধের ফলে যা ক্ষয়ক্ষতি ইংরেজদের হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির যে ক্ষতি যেটা হয়েছিল, সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করছিল রাজস্ব আদায়ের মাধ্যমে। অর্থাৎ যা অর্থ খরচ হয়েছিল সেই অর্থটা তোলার চেষ্টা করছিল। এর পাশাপাশি আর একটা কারণ সেটা হচ্ছে যে ভারতীয়রা তো ওদের আপন ছিল না, তাই না? তো কৃষকদের অবস্থা কেমন হবে বা ওদের সারা বছরের খাদ্যের যোগান আছে কিনা, সেগুলো ওরা দেখতো না। ওদের রাজস্ব আদায় নিয়ে ওদের রাজস্ব আদায় করাটাই ওদের উদ্দেশ্য ছিল। সেই কারণেই 1770 সালে দেখা যায় 76-এর মন্বন্তর, বাংলা সাল অনুযায়ী 1176 বঙ্গাব্দ, 76-এর মন্বন্তর দেখা যায়। তো এই সমস্ত কারণগুলো বা এই সমস্ত যে ঘটনাগুলো আমরা সেই সময় দেখতে পেয়েছি, তার রিজন কিন্তু একটা ছিল রাজস্ব। অত্যাধিক পরিমাণে রাজস্ব বা চড়া হারে কর আদায় ওরা করছিল। এই চড়া হারে কর আদায় করার ফলেই কিন্তু পরবর্তীকালে নানান রকম বিদ্রোহ হতে দেখা গিয়েছিল। বিভিন্ন রকম বিদ্রোহ আমরা দেখেছি, যেটা ফার্স্ট সামেটিভের একদম শেষ চ্যাপ্টারে তোমরা পড়েছো। যেমন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তারপরে আসছে কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। তো এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু ঘটেছিল এই রাজস্ব আদায়ের কারণেই, বেশি বেশি পরিমাণ রাজস্ব আদায় করা। তারপরে যে উপজাতি যে বিদ্রোহগুলো হয়েছিল, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এগুলো সাধারণত ওই ইংরেজরা ওদের জঙ্গল মহলের ওপরে আধিপত্য বিস্তার করা শুরু করে, জঙ্গল মহলের ওপরেও ট্যাক্স চাপানো শুরু করে। জঙ্গলের ওপরে যে অধিকারটা ছিল উপজাতিদের, সেই অধিকার থেকে ওদের বঞ্চিত করা হচ্ছিল। তো এই সমস্ত নানান রকম কারণ ছিল, যেগুলোর কারণে সাধারণ মানুষ কিন্তু এক প্রকার ব্রিটিশদের উপরে সাধারণ মানুষের ক্ষোভ জমতে থাকছিল। তো অর্থনৈতিক কারণ এটা গেল। এই অর্থনৈতিক কারণের মধ্যেও আরো কিছু পয়েন্ট বলা যায়। যেমন 1793 খ্রিস্টাব্দে পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। তারপরে 1820-তে রায়তওয়ারি ব্যবস্থা, তারপরে মহলওয়ারি ব্যবস্থা 1822 খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়। তো এই সমস্ত ব্যবস্থা কিন্তু রাজস্ব আদায়ের সাথে রিলেটেড ছিল। অর্থাৎ অর্থনৈতিক কারণ কিন্তু একটা বড় কারণ ছিল, যার কারণে ধীরে ধীরে ভারতবর্ষের মানুষরা কিন্তু এক প্রকার
ইংরেজদের উপরে রেগে যাচ্ছিল বা ওদের ভেতরে একটা সাধারণ মানুষদের মধ্যে একটা ক্ষোভ জমছিল। এই অর্থনৈতিক কারণ তো এটা তো ছিল দীর্ঘ বর্ষব্যাপী, প্রায় 100 বছর ধরে এই ক্ষোভটা ধীরে ধীরে জমছিল। তারপরে একটা বড় কারণ হচ্ছে ভারতীয়দের প্রতি ঘৃণা ও বৈষম্য, যেটা কিছুটা সময় পরে ভারতীয়রা খুব ভালো করে উপলব্ধি করেছিল, যখন ভারতীয়দেরকে সেনাবাহিনীতে পদ দেওয়া হচ্ছিল বা যুক্ত করা হচ্ছিল ভারতীয়দের, যেখানে ভারতীয় সেনাবাহিনীদেরকে অতটা ভালোভাবে ট্রিট করা হতো না। খাদ্য খাবারের মান ছিল অনেক অনুন্নত ভারতীয়দের জন্য। তারপরে পদোন্নতি, ভারতীয় সিপাহীদের জন্য পদোন্নতির ব্যবস্থা ছিল না, যেখানে ব্রিটিশ বা ইংরেজ সিপাহীদের জন্য কিন্তু পদোন্নতির ব্যবস্থা ছিল। তো এক কথায় ভারতীয়দের ঘৃণার চোখে দেখা হতো, তারপরে তাদের পদোন্নতির কোনো ব্যবস্থা ছিল না, অর্থাৎ বৈষম্যমূলক আচরণ করা হতো। এটা একটা রিজন ছিল সিপাহীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার। নেক্সট একটা রিজন, শর্ত বিলোপ নীতি, ভীষণ ইম্পর্টেন্ট। 1848 সালে এই ব্যক্তি, নাম হচ্ছে লর্ড ডালহৌসি, তিনি শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন। কি এই শর্ত বিলোপ নীতি? শর্ত বিলোপ নীতির কিছু কিছু শর্ত কি ছিল? শর্ত বিলোপ নীতি হচ্ছে এমন একটা নীতি, যেই নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি সমকালীন দুর্বল দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করার চেষ্টা করেছিল। এক কথায় একটা অজুহাত ছিল মাত্র। কি অজুহাত ছিল? অজুহাতগুলো ছিল এরকম যে যে সমস্ত দেশীয় রাজ্যের রাজার কোনো পুত্র সন্তান নেই, তাদের রাজ্যগুলোকে ইংরেজদের অন্তর্ভুক্ত করে নেওয়া হবে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে নিয়ে নেওয়া হবে। তার পাশাপাশি যে সমস্ত দেশীয় রাজ্যতে শাসন ব্যবস্থা খুব একটা ভালোভাবে পরিচালিত হচ্ছে না বা কুশাসন প্রচলিত আছে যেই সব দেশীয় রাজ্যে, সেই সব দেশীয় রাজ্যগুলোকেও গ্রাস করে নেওয়া হবে। তো শর্ত বিলোপ নীতির কিছু কিছু ইম্পর্টেন্ট শর্ত এগুলো, যার মাধ্যমে সবার প্রথমে 1848 সালে সাতারা দখল করে, 1848 সাল। তারপরে 1849-এ সম্বলপুর জয়তপুর, 1849-এ সম্বলপুর জয়তপুর। তারপরে 1852-তে উদয়পুর। তারপরে 1853-তে ঝাঁসি। এখানে যদিও 54 লেখা আছে, এই ফ্যাক্ট একটা ডিসপিউটেড ফ্যাক্ট, কিন্তু বেশিরভাগ জায়গায় 1853 সালই মানা হয়। 1853 সালটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো 1853 সালে ঝাঁসি দখল করা হয়। তারপরে 1854-তে নাগপুর দখল করা হয়। নাগপুরের ফ্যাক্টটা নিয়েও ডিসপিউট আছে, অনেক জায়গায় 1853 লেখা থাকে, কিছু কিছু জায়গায় আবার বেশিরভাগ জায়গায় 1854 লেখা থাকে। তো 1854 টাকাই বেশি মানা হয়, ওয়াইডলি অ্যাকসেপ্টেড 1854। তারপরে অধ 1856 সালে দখল করে নেওয়া হয়, যদিও মানে প্রথম 1856-তেই দখল করে নেওয়া হয় না। 1856-তে এরকম প্রচার করা হয় যে অযোধ্যাতে কুশাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যাকে দখল করে নেবে, অধকে দখল করে নেবে। তো শর্ত বিলোপ নীতিও কিন্তু একটা বিশাল বড় এবং ইম্পর্টেন্ট কারণ ছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হওয়ার। নেক্সট কারণ আসছে দ্য জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট অফ 1856। 1856 সালে, সেই সময় লর্ড ডালহৌসির পরবর্তী গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন লর্ড ক্যানিং। তিনি এই নতুন আইন নিয়ে আসে, তার নাম হচ্ছে দ্য জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট অফ 1856। এই অ্যাক্টে কি বলা হয়? এই অ্যাক্টে বলা হয় ভারতীয় সিপাহীদেরকে যে কোনো স্থানে স্থানান্তরিত করা যেতে পারে। তারপরে ভারতীয় সিপাহীদেরকে আগে যে অ্যালাউন্সেস দেওয়া হতো, সেই সমস্ত অ্যালাউন্সেস অনেক কম করে দেওয়া হয় বা দেওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়। আগে যেমন যেখানে খুশি মানে নতুন কোনো জায়গায় স্থানান্তরিত করার পরে তাকে কিছু এক্সট্রা অ্যালাউন্সেস দেওয়া হতো, কিন্তু এই যে নতুন নিয়ম হলো প্রথমত যে যেখানে খুশি স্থানান্তরিত করা যেতে পারে, তার উপরে তাদের অ্যালাউন্সেস কমিয়ে দেওয়া হলো। এবার এখানে এদের সমস্যা কি ছিল? প্রবলেমটা কি ছিল? সিপাহীদের প্রবলেম ছিল সমুদ্র পার করা নিয়ে সমস্যা ছিল। সেই সময় হিন্দু ধর্মমতে সমুদ্র পার করাটাকে অপরাধ বলে মনে করা হতো, কালা পানি বলা হতো সমুদ্রকে। তো হিন্দুরা মনে করতো যে সমুদ্র পার করলে তাদের হয়তো ক্ষতি হবে বা পরিবারের ক্ষতি হবে, সেই কারণে সমুদ্র পার করতে তারা চাইতো না। আর সেই সময় ব্রিটিশদের অন্যান্য স্থানে কলোনি ছিল, যেমন বার্মা, বর্তমান নাম মায়ানমারে কলোনি ছিল, বার্মাতে কলোনি ছিল। তারপরে আরো অন্যান্য যে দ্বীপ রয়েছে আশেপাশে ভারতের বা এশিয়ার যে দক্ষিণ পূর্ব দিকের যে দ্বীপগুলো, সেই সব স্থানে বিভিন্ন স্থানে ইংরেজদের কলোনি ছিল। তো সেই সব স্থানে ভারত থেকেই এই সিপাহীদেরকে স্থানান্তরিত করা হতো। ওই জায়গাটাতেই ছিল ভারতীয় সিপাহীদের প্রবলেম। তারা কালা পানি পার করতে চাইতো না, কিন্তু ওদেরকে বাধ্য করা হতো, নাহলে চাকরি যাবে। তো এটাও একটা বড় কারণ সিপাহীদের মধ্যে ক্ষোভ জমার। এরপরে নেক্সট কারণ, যেটাকে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট রিজন বলে মনে করা হয় এবং সেটা সব থেকে ইম্পর্টেন্ট রিজন, যেটা এক কথায় ভারতীয় সিপাহীদের মধ্যে জমে থাকা ক্ষোভে আগুন লাগানোর কাজ করে, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রচলন বা ব্যবহার। সেম ব্যক্তি লর্ড ক্যানিং এনফিল্ড রাইফেল প্রচলন করেন। এনফিল্ড রাইফেলে কি প্রবলেম ছিল? প্রবলেম নিশ্চয়ই ছিল, নাহলে কেন বিদ্রোহ শুরু হবে? প্রবলেম ছিল এই যে ছবিটা কার্তুজ, এই কার্তুজে ছিল প্রবলেম। এটা হচ্ছে এনফিল্ড রাইফেলের ছবি।
এই কার্তুজের একদম ওপরের সাইডে একটা পেঁচানো মতো অংশ রয়েছে, এই অংশতে থাকতো গরু আর শূকরের চর্বি। আর গরু আর শূকরের চর্বি এই দুটো জিনিসই তো হিন্দু ও মুসলিম ধর্মের সাথে যুক্ত। যেমন গরুকে হিন্দুরা পুজো করে, শ্রদ্ধা করে, তো সেখানে নিশ্চয়ই ওরা গরুর চর্বি মুখে দেবে না। মুসলিমদের কাছেও শূকরের চর্বিটা মুখে দেওয়া অপরাধ বলে মনে করা হয়। তো সেই কারণে এই গরু আর শূকরের চর্বি দিয়ে বানানো এই কার্তুজের এই অংশটা দাঁত দিয়ে কাটতে ওরা অস্বীকার করে। তার আগে দেখে নাও যে কিভাবে প্রসেসটা কিভাবে লোড করতে হতো গানটাকে। প্রথমে এই কার্তুজের ওপরের অংশটা দাঁত দিয়ে কাটতে হতো, এইভাবে দাঁত দিয়ে কেটে তারপরে এই পজিশনে রয়েছে পাউডার, গান পাউডার অর্থাৎ বারুদ। এই গান পাউডারটাকে এইভাবে ঢালতে হতো। ঢালার পরে একদম নিচে যে বুলেট রয়েছে, এই যে বুলেট, এই বুলেটটা গান পাউডার ঢালার পরে এই বুলেটটা এইভাবে ফেলতে হতো। ফেলার পরে এই যে একটা লোহার একটা দণ্ড দিয়ে টাইট করতে হতো। যতটা ভালো টাইট করা যাবে তত বেশি মানে বেটার ফায়ারিং হবে। তো এটা ছিল প্রসেস। তো এই প্রসেসের সবার প্রথমে যে পর্যায়টা আসছে, যেটা হচ্ছে দাঁত দিয়ে ওই কার্তুজের ওই প্রথম অংশটা ওপরের অংশটাকে কাটা, ওইখানেই প্রবলেম ছিল। সিপাহীরা এই প্রসেসের এই প্রথম অংশটাতেই বিদ্রোহ শুরু করে, অর্থাৎ ওদের ওখানে যেহেতু প্রবলেম ছিল, ওরা ওই কার্তুজটাকে কাটতে ওরা না করে দেয়। তখন ধীরে ধীরে সিপাহীদের মধ্যে ক্ষোভ, যে অলরেডি তো ক্ষোভ সঞ্চিত ছিলই, তো ওরা ধীরে ধীরে মানে বিদ্রোহ বা আন্দোলন শুরু করে। এর পরের ভিডিওতে আমরা দেখবো যে ওরা প্রথম কোথায় বিদ্রোহ করে, বিদ্রোহ করার পরে দ্বিতীয় স্থানে কোথায় বিদ্রোহ হয়, বা বিদ্রোহটা কিভাবে সারা ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, আমরা পরের ক্লাসে খুব ভালো করে ইন ডিটেলসে দেখবো। আজকে আশা করি এই যে কারণগুলো বোঝানো হলো, 4-5টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ বোঝানো হলো, এই কারণগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক এই রকমই ক্লাসগুলো খুব ডিটেলসে তোমাদের বোঝানো হবে। তোমরা অবশ্যই পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর এছাড়া যে অন্যান্য সাবজেক্টের উপরে যে ক্লাসগুলো আসতে চলেছে সেগুলো অবশ্যই দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।